প্রিয় দর্শক, আগামীর বাংলাদেশ আমাদের প্রত্যাশা এই শিরোনামে আজকে আমরা কথা বলবো। এ বিষয়ে আমার সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, শিক্ষক ও গবেষক ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান। আমরা ওনার সাথে আলাপচারিতায় বুঝতে চেষ্টা করব এদেশের সাধারণ একজন নাগরিক আগামীর বাংলাদেশ নিয়ে কি ভাবছে, কি প্রত্যাশা ধারণ করছে এবং সেক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সেগুলো উত্তরণের উপায়। শুরু করছি আগামীর বাংলাদেশ আমাদের প্রত্যাশা। আমিনুর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। হামিদ ভাই, আসসালামু আলাইকুম। আপনাকেও স্বাগতম। আগামীর বাংলাদেশ আমাদের প্রত্যাশা, এক্ষেত্রে মূলত আমি আপনার কাছেই শুনতে চাইব। আপনি শুরুতে একটু বলেন যে এই যে দীর্ঘ গ্যাপ, এই সময়টাকে আপনি কিভাবে অবজার্ভ করলেন, ওভারঅল বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি, এই এগিয়ে চলা, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আপনি যে ভাবে শুরু করলেন তা সেটি অনেকটা এরকম যে একটি স্টেটমেন্টের মধ্য দিয়ে সেটার উত্তর হয় না। সেটা যেমন সত্য তেমনি হয়তো এই বিষয়ে নানান জনের নানান মতামত থাকবে, নানান ধরনের কথোপকথন থাকবে, কিন্তু আমরা কিভাবে দেখলাম, আমাদের অভিজ্ঞতায় কেমন মনে হচ্ছে, সেটি একটা নির্মোহ দৃষ্টিতে আলোচনা করাই যেতে পারে। ফলে আপনার উপস্থাপিত বিষয়টি বেশ ভালোই হয়েছে আমার মনে হয়েছে। প্রথমত আপনাকে আমি একটা সুখবর দেই। সেই সুখবরটা এমন, আমি ইদানিংকালে রিসার্চের কাজে, ইভেন গত পরশু আমি প্রচুর গ্রামীণ এরিয়ায় গিয়েছি। গত পরশু আমি ছিলাম। ফলে গ্রামের অনেক মানুষজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। যত না আমি বলেছি, ওনারা বেশি বলেছেন, বাট সেটা শোনা যাচ্ছে, আলোচনা হচ্ছে, ওনারা কি ভাবছেন বা ওনারা কি চাচ্ছেন সেই সব বিষয়। এবং এই প্রক্রিয়াটা মোরলেস, যেহেতু আমার প্রফেশনের সাথে সবসময় কম বেশি যাই, তো এখন কাজের স্বার্থেই আপনি মানে আরবান, সেমি আরবান, রুরাল এরিয়ায় যাতায়াত করার ফলে সেটি জানা যাচ্ছে। এখন একটা বিষয় ঘটেছে যে 5ই আগস্টের পর মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা এবং সেই প্রত্যাশার পরে যে প্রাপ্তি, এই দুইয়ের মধ্যে একটা ফারাক থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ মানুষ, মানে সাধারণ লোকজনের প্রত্যাশা করতে তো দোষ নেই, কারণ সবাই ভেবেছে যে একটা পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা হয়তো অধিকতর ভালো আরেকটি অবস্থায় যাব। ফলে এই যে সময়টিকে আপনি দীর্ঘ বললেন, আসলে একটি রাষ্ট্রীয় পরিবর্তন বা সমাজের পরিবর্তন, সেসবের জন্য এরকম একটা সময়কালকে দীর্ঘ সময় বলা খুব কঠিন। এটা হলো প্রথম বিষয়। কারণ যে কোনো সমাজেরই, রাষ্ট্রেরই যদি কোনো পরিবর্তন হতে হয়, তাহলে একটা ট্রানজিশনাল পিরিয়ডেরও কিন্তু মোটামুটি দৈর্ঘ্য লাগে। এখন যেহেতু সাংবিধানিকভাবে এগুলো ওইভাবে অ্যাপ্রুভড না, ফলে যেহেতু এখানে একটা ইন্টারিম বিষয় রয়েছে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায়, যে আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভোটিংটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। ফলে ভোটিং, সেটার মধ্য দিয়ে যারা আসে তাদের লেজিটিমেসি অনেক হাই। যারা ভোটিং এর মধ্য দিয়ে আসে না তাদের থেকে, তো ফলে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় এই যে ব্যাপারটি রয়েছে, অনেকটাই আমাদের উপমহাদেশীয় গণতন্ত্র, অনেকটাই ব্রিটিশ মডেল। সেইখানে ভোটিং একটা
সরকার আগে ছিল, এখন নেক্সট ইলেকশন হলে আরেকটি আসবে, মাঝখানে যারা আছে এটিকে আমাদের মানে সাংবিধানিক ভাষায় ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট, যাই বলি না কেন, যে কোনো একটি পরিবর্তনের জন্য একটা কিন্তু মিনিমাম আপনার সময়কালের প্রয়োজন পড়ে। যেটা আমরা তখন এক সময় কিন্তু আমরাও আলোচনায় বলেছিলাম যে হয়তো সেই সময়টা এতটা নয়, এখানে যারা এখন এই দায়িত্বে আছেন এতটা পাননি যে যেখান থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার একটা প্রাপ্তি এখান থেকে হবে, সেইটা হবে না। তবে কি, যেটা আমরা বলে থাকি যে মানে নতুন একটি পথ তৈরিতে বর্তমান যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে একটা ভূমিকা রাখবে ভবিষ্যতে যারা ইলেক্টেড হয়ে আসবেন সেক্ষেত্রে। আপনি যেটা বলছিলেন যে মাঝখানে সময়টা কেমন গেল বলে মনে হচ্ছে, মানে যাচ্ছে বলে মনে হচ্ছে, এটা মিশ্র, নো ডাউট এটা মিশ্র। কারণ একটা নন পলিটিক্যাল গ্রুপ, ওনাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে উইথ অল দ্য পলিটিক্যাল পার্টিজ, যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং যাদের নেই। অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা করেছেন একাধিকবার, এমন ব্যক্তিত্বের সাথে ওনাদের বসতে হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যাদেরকে প্রেসার গ্রুপ বলি ডেমোক্রেসিতে, যারা রাষ্ট্র পরিচালনায় সরাসরি থাকে না কিন্তু তারা অনেক ইতিবাচক ভূমিকাও রাখে, সেটা বিরোধী দলে পার্লামেন্টে না থেকেও। কারণ এবার হয়েছে যে পার্লামেন্টে বিরোধী দল হিসেবে ছিলেন এমন কিন্তু কম লোকজন আছে, মানে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের বাইরে যারা আছে। ইভেন আপনি দেখবেন যে জুলাই সনদেও যারা স্বাক্ষর করেছে এমন অনেক পার্টি আছে, ব্যক্তি আছে যাদের আমরা কখনো নামই জানি না, বাট তারা এইরকম ভাবনার মধ্যে আছে। ফলে সব মিলিয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের সব থেকে একটা বড় সাফল্য নো ডাউট যে তাত্ত্বিক এরিয়ায় তারা একটা বিনির্মাণ দিয়ে যাচ্ছে, এবং সেই বিনির্মাণকে যদি আপনি ভবিষ্যতে ঠিক মতো এক্সিকিউট করতে পারেন, সোনা ফললেও ফলতে পারে, এটা বলা যেতে পারে। এখন সেখানে যেসব শঙ্কা থাকবে, আশঙ্কা থাকবে, সেগুলো তো আমরা মোরাললেস জানি যে একটা ট্র্যাডিশনাল ব্যবস্থার মধ্য থেকে সবকিছুই নতুন যখন আসবে সেটাকে কিভাবে কোপ আপ হবে, কিভাবে এক্সিকিউট হবে, সেই বিষয়গুলো কাগজে কলমে যত সহজ, সেটি বাস্তবতার মধ্যে অতটা সহজ হবে বলে হয়তো মনে হয় না। তবে সবকিছুই নির্ভর করছে একটি খুব জ্ঞানভিত্তিক, নলেজ বেসড একটা পলিটিক্যাল কালচারের উপরে। এবং আমরা সবাই যেহেতু জুলাই সনদের দিকে তাকিয়েছিলাম যে জুলাই সনদে কি আসবে, আমাদের রাজনৈতিক দলগুলো কতটা সেটা স্বাক্ষর করবেন, কোন কোন জায়গায় মতবিরোধ হবে, সেগুলো মিটিগেটেড হবে কিনা। দুই একটা বিষয় খুব ভালো লেগেছে, আমি বলবো সেটা হলো যে এই অন্তর্বর্তী সরকারের একটা খুব বড় সাকসেস হলো, আমরা জানি যে আমাদের রাজনৈতিক দলগুলো পরস্পর মুখোমুখি বসে আলোচনা করে না। সো ইট ক্রিয়েটস এ গুড কালচার। এইটা একটা খুব বড় ব্যাপার যে সবাই একসাথে বসেছে, কথা বলেছেন, আলোচনা করেছেন। হয়তো মানে একেবারেই নিয়ার পাস্টের কিছু রিপারকেশনের কারণে একটা বৃহৎ স্টেক হোল্ডার সেই আলাপচারিতা থেকে বাদ পড়েছে, তারপরেও এটা একটা ভালো দিক যে টেবিলে বসে আলোচনা করা, শুধু মাঠে ময়দানে স্লোগান টুলোগান না দিয়ে, এবং তার মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছানো। এবং যেদিন আমরা দেখলাম যে আমাদের পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় এটার একটা ইতিবাচক যে উদ্বোধনী বলেন বা এটার একটা সমাপ্তি বলেন, যে জুলাই সনদ স্বাক্ষর যে অনুষ্ঠানটা হলো আর কি, এটাকে যেভাবেই দেখা হোক না কেন, আমার তখন খুব মনে পড়ছিল যেটা, মানে ওখানে কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় বারবার বলছিলেন যেটা এত বড় ঘটনা, ভবিষ্যতে সেটা সাধারণ মানুষ বা রাজনীতিবিদরা বুঝতে পারবেন, এখন হয়তো ওইভাবে বুঝতে পারছেন না। এটা রুশোর জাজাক রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট বলে একটা বই আছে, বুঝলেন, মানে তার তত্ত্ব আছে সোশ্যাল কন্ট্রাক্ট। আমার বারবারই মনে হচ্ছিল, হ্যাঁ, যে আমার বারবারই মনে হচ্ছিল যে প্রধান উপদেষ্টা মহোদয় শুধু বললেই পারতেন যে এটা কিন্তু এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্টই হলো, শুধু এই শব্দটা আসলে হয়ে যেত। তো এখন সবাই কিন্তু এটা মেনে নিয়েছে, আমরা এরকম একটি ধারণায় সবাই একমত হলাম এবং ভবিষ্যতে এইভাবে এই রাষ্ট্রটি আমরা পরিচালনা করতে অঙ্গীকারাবদ্ধ। ব্যাপারটা এমনই কিন্তু হয়েছে এবং সেভাবেই কিন্তু
হ্যাঁ, আমিনুর ভাই, আমরা বিজনেসে এই বিষয়টাকে বলি জেন্টলম্যানস এগ্রিমেন্ট। হ্যাঁ, তো ওই রুশোর সোশ্যাল সেই ব্যাপারটাই কন্ট্রাক্টের। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই। হুম হুম। তো জি সেটাই কিন্তু এখন ঘটেছে। এখন ভবিষ্যতে আমরা সেটা ঠিকমতো এক্সিকিউশন হলে কিছু ভালো ফলাফল তো আসবে বটেই। তবে সেটা এইটা মনে রাখতে হবে যে সাধারণ মানুষের যে উদগ্র যে আকাঙ্ক্ষাটা ছিল ৫ তারিখের পরে, জি। হুম হুম। মানে ওই যে আপনি যেটা বলেছিলেন যে ইমোশন তো আস্তে রিলিজ হবে, হলে তখন তো বাস্তবতার নিরিখে এবং রাইট। ইচ্ছা করলেই একটি রাষ্ট্রীয় ব্যবস্থা তার সব অর্জনকে নিজে অর্জন করতে পারেন না কিন্তু। কারণ আপনি মানে এই একটা রাষ্ট্র তো গ্লোবালি কানেক্টেড এবং শুধু কানেক্টেড না, সে কখনো কন্ট্রোলড ও বটে। আপনি ট্রু। যদি বিজনেস এর কথা বলেন, ইন্টারন্যাশনাল রিলেশন এর কথা বলেন, আপনি যদি বাইল্যাটারাল রিলেশন এর কথা বলেন, তাই না? হুম হুম। নানান রকমের বিষয়ের সাথে থাকে। ফলে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা সে যেভাবে এগিয়ে যেতে চাইবে, সবকিছু সেইভাবে অর্জন করাটা বেশ জটিল হয়, অভ্যন্তরীণ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল যেসব বিষয় রয়েছে সেসবের কারণে। আর আমাদের মতো কান্ট্রি যেগুলো এখনো এক ধরনের বলাই হয় যে মানে বার্গেইনিং কান্ট্রি, অথবা আপনি এটাকে মানে তৃতীয় বিশ্ব শব্দটা যদি আর নাও ব্যবহার করেন, মানে টার্মস অফ ইকোনমি এই কথাটা আর শুনতে ভালোও লাগে না। তৃতীয় বিশ্ব অথবা ডেভেলপমেন্ট জি কান্ট্রি, ওগুলো যদি আমরা নাও ব্যবহার করি, আমরা যদি একটা ইমার্জিং পাওয়ার এই শব্দও ব্যবহার না করি, কিন্তু আমি মনে করি এগুলো খুব একটা বার্গেইনিং কান্ট্রি হিসেবে, স্টেট হিসেবে তার যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি, তার যে পোটেনশিয়াল আছে, জি। সেগুলো ওপেন করবার হয়তো একটা আরো ভালো সুযোগ তৈরি হবে। জুলাই সনদ যেভাবে, এবং সবচেয়ে বড় কথা সনদে যেটা আছে সেটা তো থাকলোই, তার বাইরে যেসব সাব কমিটি গুলো হয়েছিল, কমিটি যেসব রিপোর্ট গুলো এসছে, সেই রিপোর্ট গুলো ভবিষ্যতে সরকার যদি ফলো করে, অনেক ইতিবাচক বিষয়গুলো, মানে অনেক ইতিবাচক অর্জন হবে। সেটা ঠিক আছে, তবে একটা পার্সোনাল ফুটনোট দিয়ে রাখি যে এত শিক্ষিত সরকার তো আমরা অতীতেও হুম, পাইনি, হুম, ভবিষ্যতেও পাবো বলে মনে করি না। হুম, কিন্তু এই সরকার ডজন ডজন কমিটি করলো, কিন্তু শিক্ষা সংস্কার বা শিক্ষা নিয়ে একটা কমিশন করার প্রয়োজনীয়তা কেউ অনুভব করলেন না। এই বিষয়টা আমাকে খুব হতাশ করেছে। আপনার কি মনে হ্যাঁ, হয়? না শুধু আপনাকে নেয়নি, আপনি কিন্তু অতীতেও একবার কথা বলছিলাম, মনে আছে আপনার? এই যে শিক্ষা কমিশন নিয়ে, যে শিক্ষা কমিশন না হওয়া, কিংবা যে ধরনের যে সিস্টেমে এডুকেশন চলছে এর মধ্যে কোন জায়গায় সংস্কার দরকার, বা নতুন কোন বিষয় আসবে। এখন তো এডুকেশনে তো খুব গুণগত একটা পরিবর্তন বিশ্বময় ভয়াবহভাবে ঘটে গেছে, সেটা এআই আসার পরে। রাইট। মানে কতটা আমার টেকনোলজি বেসড হবে, কোন সময়ে এই টেকনোলজিটা আমি আমার ছোট বাচ্চাদের কাছে নিয়ে যাব, মানে এটা আমার প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল কোথা থেকে আসবে, আরো কি জিনিস এর মধ্যে ঢুকতে পারে, ইভেন এক্সাম সিস্টেম এটা ওটা আরো কোন জায়গায় পৌঁছাতে পারে। হওয়া উচিত ছিল এই কারণে, নইলে তো আপনি তো জনশক্তি যেটা, হিউম্যান রিসোর্সেস যেটা, তা সেটাকে তো রাইট। আপনি মানে ইন্টারন্যাশনালি যে ডিমান্ড, তার সাথে ওটাকে তো আমাকে রিলেট করতে হয়। তাহলে সেই ডিমান্ড অ্যানালিসিসের সাথে এটার একটা কোপ আপ হওয়া খুব প্রয়োজন ছিল। সেই অর্থে একটা বড় সুযোগ আমি মনে করি এখনো আছে, যে একটা শিক্ষা কমিশন যদি গঠন করতে মানে পারে, অথবা সেই ধরনের অতীতে যারা শিক্ষা কমিশনে ছিলেন সেই সব বোদ্ধারাও কিন্তু এখনো বাংলাদেশে আছেন। হুম হুম। আছেন অনেক প্রাজ্ঞ মানুষ, আমরা নাম নাইবা বললাম, তাদের আমরা জানি শুনি। সো আবার আপনাদের মতো বয়সের নতুন যারা শিক্ষা নিয়ে ভাবনা করেন, আহ, তাদের দৃষ্টিভঙ্গি পুরনোদের থেকে অনেক আধুনিক হবে, নো ডাউট। সেটা গ্লোবাল প্যাটার্নের সাথে মিলিয়ে সেই ভাবনাটা, তবে সেটা হওয়া খুবই জরুরি ছিল এই কারণে যে এটা একেবারে একটা বেসিক এলিমেন্ট, একেবারে জি একটা বেসিক বিষয়, যে আপনি আজকের সমাজ, আজকের রাষ্ট্র তো আপনি শিক্ষার বাইরে দাঁড়িয়ে পরিচালনা করতে পারবেন না। দুই হলো সেটা খুব আধুনিকতম শিক্ষা হতে হবে, জি। ইন্টারন্যাশনালি যাতে লিঙ্কড হতে পারে, যেহেতু আপনি সরাসরি টিচিং আছেন। জি। আমরাও দেখছি যে এখন মানে হঠাৎই আপনি দেখেন না, গত 6 মাসের মধ্যে আমাকেও কিন্তু এআই বেসড বহু কিছু শিখতে। 5 আগস্টের পরে এই নতুন সরকার গঠিত হলে তখন সবার যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল, হুম, প্রত্যাশা ছিল,
সেই জায়গায় মাত্র 1 বছর কয়েক মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে সোসাইটির একটা বড় অংশ হতাশ হয়ে পড়েছে সামগ্রিক ইস্যু। তো এই বিষয়টাকে আপনি কি মনে করেন যে বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের ব্যর্থতা, নাকি অন্যান্য যারা অ্যাক্টিভ স্টেক হোল্ডার আমরা সবাই মিলে ব্যর্থ হতে যাচ্ছি বা ব্যর্থ হচ্ছি? আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? না হামিদ ভাই, আমি বলি একটু, আমরা সবাই খুব ইমোশনাল হয়ে গেলে মুশকিল, যে ইতিহাস থেকে তো কিছু অভিজ্ঞতা আমাদের নিতে হবে। ট্রানজিশনাল পিরিয়ড ইতিহাসে কখনো কখনো কিন্তু মাৎসন্যায় অবস্থা বলে পরিগণিত হয়েছে। আবার দেখা যাবে যে আপনি যে প্রসঙ্গে কথা বললেন ঠিকই আছে, প্রথম দিকে যে পরিমাণ প্রত্যাশা কিংবা আমাদের পারস্পরিক আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, সেই আকাঙ্ক্ষার জায়গাটা অবনমিত হওয়ার দরকার নেই। সেটা এই অর্থে যে আপনি 50 বছরে যে অর্জন করতে পারেন নাই তা 15 মাসে অর্জন করবেন, এই ভাবনাটার মধ্যে আমাদেরই গলদ আছে। তাহলে এটা কিন্তু 50 ইয়ার্সের কাছাকাছি আমার স্বাধীনতা চলে এসেছে, তাই না? সেই 50 বছরে যেটা আমি অর্জন করতে পারিনি সেটা আমি 15 মাসে পারবো না, এটা এক। দ্বিতীয় বাস্তবতা হলো যে ইতিহাস থেকে কিছু শিক্ষা নেওয়ার খুব ব্যাপার আছে। যেমন ওই বয়সটা আপনার ছিল না। আমার ইতিহাসের বইপত্র না পড়ে যে সময়টা আমরা দেখে এসেছি, এখন আমার ওটা পড়া লাগবে না, আমার একদম মাথার মধ্যে সাজানো আছে। দেখুন আপনি আমাদের ইতিহাসটা দেখুন, জেনারেল এরশাদ সাহেব যখন পদত্যাগ করলেন কিংবা এরশাদ বিরোধী যখন আন্দোলন হলো, তখন কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটা ছিল কিন্তু প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট। বলা হলো যে সমস্ত ক্ষমতা এক জায়গায় সঞ্চিত হওয়ায়, পুঞ্জীভূত হওয়ায় এই ঘটনাটা ঘটেছে। ফলে 91 টু 93, 92, 91-এ উনি যখন ক্ষমতা হারালেন এই আন্দোলনের মুখে, এরশাদ বিরোধী আন্দোলনের মুখে, এবং তখন রাষ্ট্রপতি শাসিত সরকার বাতিল করে প্রধানমন্ত্রী শাসিত সরকার আনা হলো, যেখানে পাওয়ার খুব ডিস্ট্রিবিউটেড থাকে। এন্ড দিস ইজ দ্য বেস্ট মডেল অফ ডেমোক্রেসি। এখন আপনি আসলো কেয়ারটেকার গভর্নমেন্ট, আমি সব এক এক করে বলি। তখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট আর এখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এই দুই কেয়ারটেকার গভর্নমেন্ট হলো ইতিহাসের সব থেকে, বাংলাদেশের ইতিহাসের কেন উপমহাদেশের ইতিহাসেও বলতে পারেন সব থেকে সুন্দর কেয়ারটেকার গভর্নমেন্ট। প্রথম যেটি ছিল বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সাথে, এবং এখন যেটা না, তবে একটু কারেকশন, যদিও বাস্তবে কেয়ারটেকার কিন্তু নাম বর্তমানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, এখন ইন্টারিম গভর্নমেন্ট। না, আমি বলছি ঠিক আছে, মানে এই দুই মানে নন ইলেক্টেড মধ্যবর্তী যে সরকার, আমরা যদি বাংলা বলি ওই মধ্যবর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, রাইট। কিন্তু সেই সময়ে আমাদের দেশের একজন প্রথম শ্রেণীর রাজনীতিবিদ তিনি কিন্তু বলেছিলেন যে যখন কেয়ারটেকার আসলো, যে উই এক্সপোর্ট আওয়ার দিস আইডিয়াস টু আদার নেশন। আমার খুব মনে আছে। কিন্তু এখন দেখুন, তারপরে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকারে গেলাম, রাষ্ট্রপতির হাতে সব ক্ষমতা সঞ্চিত থাকে। কিন্তু বাস্তবে কি এটা হলো যে এরশাদ সাহেব যে পরিমাণ ক্ষমতা চর্চা করেছেন, বিগত প্রধানমন্ত্রীরা তার থেকে ক্ষমতা কম চর্চা করেছেন না। মানে বিষয়টি রাজনীতি বিজ্ঞানের ভাষায় কিন্তু প্রধানমন্ত্রীর এত ক্ষমতা থাকার কথা না, এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম অনুযায়ী থাকার কথা না। এখন বিষয়টি নির্ভর করছে কাগজে আপনি কি লিখলেন সেটি নয়, নির্ভর করছে হাউ ইউ এক্সিকিউট ইট, আপনি কিভাবে এটা এক্সিকিউট করছেন তার উপরে। ফলে হয়েছে কি, আমাদের প্রধানমন্ত্রীও জেনারেল এরশাদের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে গেল, এবং কোনো মন্ত্রীরই কোনো কথা বলার ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী মানে কিন্তু হলো যে অনেকগুলো মন্ত্রীর মধ্যে যিনি প্রধান, এটা কিন্তু বলেই দেওয়া হয়, এটা কিন্তু এমন কোনো ব্যাপার না। কিন্তু দেখা গেল যে সমস্ত ক্ষমতা, এবং এরশাদ সাহেবের ক্ষমতা রাষ্ট্রপতি হিসেবে যা ছিল, আমার মনে হয়েছে যে আন্দোলনে আগের প্রধানমন্ত্রী সরে গেলেন তার ক্ষমতা তার থেকে 10 গুণ, 20 গুণ, 50 গুণ বেশি ছিল। কারণ উনার অবস্থা অনেকটাই হয়েছিল চতুর্দাস লুইয়ের সেই বিখ্যাত উক্তির মতো যে হোয়াট ইজ স্টেট, আই এম দ্য স্টেট। সেই বিখ্যাত উক্তির মতো যে হোয়াট ইজ স্টেট, আই এম দ্য স্টেট। এখন দেখুন, সংবিধানের এই পরিবর্তন, এই ধারা ইত্যাদি ইত্যাদি করতে এরশাদ বিরোধী আন্দোলনে যদি আমরা 50 জনকে আমরা মানে হারিয়ে থাকি, যারা শহীদ, ডাক্তার মিলন এবং নূর হোসেন সহ, আমার দেলোয়ারের কথা মনে আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে শাহজাহান সিরাজ আমাদেরই সহপাঠী, শাহজাহান সিরাজ
শহীদ হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং ওই ইউনিভার্সিটির স্টেশনের নাম কিন্তু শাহজাহান সিরাজ স্টেশন, এখন কোনো ছাত্র জানে না। তখন ওই পরিবর্তন, হ্যাঁ 1984 সালে হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ উনি তো একদম ফায়ারে নিহত হলেন। দেন আই ওয়াজ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্যাম্পাস, মানে আমারই ক্যাম্পাসে তো ঘটছে ঘটনাটা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, খেয়াল করুন, তখন 50টা জীবন দিয়েছেন একজন এরশাদকে সরাতে, এখন আমরা প্রায় 2000 জীবন দিলাম আর একজনকে সরাতে। তখন একজন রাষ্ট্রপতিকে সরাতে হলো, আর এখন একজন প্রধানমন্ত্রীকে সরাতে হলো। যে প্রধানমন্ত্রী, এটা হলো পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট, তাই না? রাইট। ফলে আপনি সাংবিধানিকভাবে এত ক্ষমতা চর্চা করার কিন্তু আপনার সুযোগ নেই, বাট আপনি কিন্তু সেটা করেছেন। এই জন্য কাগজে কলমে যা কিছুই লেখা হোক, এখন আমি আপনাকে একটা কম্পেয়ার দেই, এই জায়গায় একটা কম্পারিজন রাখি, আমাদের যারা শ্রোতা যারা দেখবেন তারা বুঝতে পারবেন। মিস্টার ক্যামেরুন, দ্য এক্স প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড, ব্রিটেন, জি, উনি যখন ব্রেক্সিটের সময়ে জনগণকে বললেন যে না আমরা ইউরোপীয় ইউনিয়নে থাকবো, আপনারা ইউরোপীয় ইউনিয়নে থাকাটাকে সমর্থন করেন, ব্রিটেনের জনগণ কি করলেন, মানে ইংল্যান্ডের এই যে ইউকে, আমরা যেটা ইউকে বলতে খুব পছন্দ করি, ইউকের জনগণ কি করলেন, ইউকের জনগণ বললেন আমরা ব্রেক্সিট চাই। ফলাফল যেদিন হলো ব্রেক্সিট চাই, ওই দিনই ক্যামেরুন, এই ঘটনা ঘটাবে খোদ ক্যামেরুনের নিকটতম লোকও জানে না, উনি হঠাৎই সাংবাদিক সম্মেলনে বললেন জনগণ আমার উপর আস্থা হারিয়েছে, সো আমি এখনই পদত্যাগ করতে চাই। আমি জনগণকে অনুরোধ করেছি যে আমি ব্রেক্সিটে থাকতে চাই, প্লিজ আপনারা সমর্থন করুন। জনগণ বলেছেন আমরা ব্রেক্সিট চাই, তার মানে এই আমি প্রধানমন্ত্রী হলেও জনগণ আমার উপর আস্থা হারিয়েছে, আমি প্রধানমন্ত্রী থাকবো না। উনি একেবারে পরের দিন, আমি পুরোটাই বিবিসিতে দেখছিলাম, উনি পরের দিনই কিন্তু একদম রানীর ওখানে দৌড়ি করে উনার পদত্যাগ পত্র দিলেন, উনি পদত্যাগ করলেন। এবং পদত্যাগের পর উনি যে ভাষণটা দিলেন সেখানে উনি একদম সবশেষে বললেন আমার তো কোনো চাকরি নেই, এখন আমার সংসার চললো কি করে, প্লিজ আপনারা আমাকে একটা চাকরি দিন। আপনি দেখুন ক্যামেরুনের ঘটনাটা খুব আগে না, এদিনের ঘটনা। তাদের কাছে কিন্তু আমরা এই যে দ্বিপার্টি রাজনৈতিক বিষয়টি নিয়েছিলাম 91-এ, যে অনেকটাই বিএনপি আর আওয়ামী লীগ দুটো দল মিলে দেশটা চালাবে, মাঝখানে একটা প্রেসার গ্রুপ থাকতে পারে জাতীয় পার্টি অথবা জামাত ইসলাম। দেখেন একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন, যে আমি বললাম তাও কিন্তু তার ভোট না, আপনি খেয়াল করেন খুব সাংঘাতিক ব্যাপার কিন্তু এটা, মানে এটা কিন্তু ক্যামেরুনের পাশ ফেলের ভোট না। ক্যামেরুন বলছে যে ব্রেক্সিট আমি চাই না, আপনারা ইউরোপীয় ইউনিয়নে থাকেন, আই উড লাইক টু জয়েন দ্য, মানে কন্টিনিউ দিস ইউরোপীয় ইউনিয়ন থাকতে চাই। জনগণ ওনার কথাটা শুনলেন না, জনগণ বললেন না আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চাই। তখন উনি বললেন যে এই আমার উপরে আস্থাহীনতা আছে, আমি জনগণকে রিড করতে পারি নাই, আমি জনগণ অথবা আমাকে বুঝতে পারে নাই, সো আমি আর প্রধানমন্ত্রী থাকতে চাই না। এইখানে দেখেন ব্রিটিশ সংবিধানটা এখনো লিখিত না, আপনি খেয়াল করেন। পৃথিবীতে আপনি তো ওদেরকে আনসিভিলাইজড বলতে পারবেন না, পারবেন? তারা রেফারেন্সের উপরে পার্লামেন্ট চালায়, রেফারেন্সের উপরে, তাদের কিন্তু যেহেতু সংবিধান লিখিত না। তাহলে আমি আপনি যদি এই প্রত্যাশা করি যে জুলাই সনদ বলুন, আমাদের এতগুলো কমিটি বলুন, যাই করে দিক, এই ইন্টারিম গভর্নমেন্ট যাই করে দিক, সবকিছু নির্ভর করছে আগামীতে যারা আসবে সেটি তার উপরে কিন্তু ভীষণ ভীষণ ভাবে। জার্মানিতে একটা প্রচলিত কথা আছে যে হিটলার কত বড় নেতা সেটা মোটেই ইম্পর্টেন্ট না, মানে জার্মানির সব থেকে বড় নেতা তার নাম আইজেনহাওয়ার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষমতা নিয়েছিলেন, এবং তিনি উইদিন 3 ইয়ার্স জার্মানিকে আবার ইউরোপের মানচিত্রে মাথা তুলে দাঁড় করিয়েছিলেন। একজন পুরো জার্মানিকে ধ্বংস করে গেছে তার নীতির ভুলের জন্য, আরেকজন উইদিন 3 ইয়ার্স সেই ধ্বংস স্তূপের মধ্যে দাঁড়িয়ে তিনি কিন্তু জার্মানদের এটা শিখিয়েছেন যে তুমি জার্মান, তুমি নর্ডিক, সো এটা খেয়াল করো তোমার কি করা উচিত। তো ফলে এখন পুরোটাই নির্ভর করছে রাজনৈতিক নেতৃবৃন্দের সেই অসাধারণ মানে তার সিদ্ধান্ত নেওয়া, এবং অতি অবশ্যই জ্ঞান ভিত্তিক রাজনীতির বাইরে দাঁড়িয়ে আপনি যে কাগজপত্রই আমরা রেখে যাই না কেন, সেই কাগজপত্র যদি আপনি ঠিকমতো এক্সিকিউট না করেন, আবার যদি ওই ভূতটা মাথায় চাপে, ক্যামেরুনের কাছ থেকে কিন্তু আমরা শিক্ষাটা নেই না, আমরা হয়তো শিক্ষাটা নেই ট্রাম্পের কাছ থেকে বা পুতিনের কাছ থেকে। ডেভিড ক্যামেরনের মতো একজন প্রধানমন্ত্রী পেতে আমাদের কত বছর অপেক্ষা করতে হবে উই ডোন্ট নো।
বাট আমরা আশা করতে পারি, তাই তো? হ্যাঁ, সবাই তো একটা সিচুয়েশনের ভেতর দিয়ে সামনে যায়, তাই না? কারণ আমরা তো অনেকগুলো অভিজ্ঞতা পেলাম, সেই অভিজ্ঞতাই জি কিন্তু শেষমেশ কিন্তু এই যে আমার ইউনিভার্সিটির প্রফেসররা হোক, সেটা ডাক্তাররা হোক কিংবা ইঞ্জিনিয়াররা হোক, তাদের উপরে তো আপনি এই দোষটি বা আমি এই দোষটি দিতে পারবো না। শেষমেশ এই ব্যাপারটি দাঁড়াবে তো রাজনীতিবিদদের উপরে। ফলে ট্রু। রাজনীতিবিদরা যদি সঠিকভাবে সেটা চর্চা করে, তার প্রতিফলন আপনার বিশ্ববিদ্যালয়ে পড়বে, মাঠে ঘাটে পড়বে, সাধারণ মানুষের পড়বে। এটা খুব সহজ বিষয়। যেমন আমি আপনাকে ছোট একটা উদাহরণ দেই। ধরুন গত মাসেই প্রথম দিকে ঢাকাতে আমাদের একজন, আমি অতটা বলি না, একজন সচিব মহোদয়, তার সাথে একটা মিটিং ছিলেন, যিনি এই মুহূর্তে চেয়ারে আছেন। মানে আমি যখন কথা হুম বলছি হুম। এখনো আছেন, তখনও ছিলেন, তিনি ফুল সেক্রেটারি। ওকে। আমি হাসতে হাসতে বললাম যে স্যার, এই জিনিসটা বুঝতে এত দেরি হলো, আমাদের দেরি হয় যে আজ পর্যন্ত আমরা এটা করতে পারলাম না। যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে তো ভারতবর্ষে একটা প্রান্তিক মুখ্যমন্ত্রী, কারণ হলো যেহেতু কেন্দ্রে আছে তার একটা বিপক্ষ দল। রাইট। তো উনি কিন্তু দরিদ্রদের জন্য স্বাস্থ্য সাথী বলে একটা কার্ডের ইন্ট্রোডিউস করেছেন। দরিদ্ররা হুম এই কার্ড নিয়ে সরকারি হাসপাতালে গেলে এমনি ট্রিটমেন্ট পাবে। আর ওই হুম। হাসপাতাল গভর্নমেন্টের কাছে ওই ট্রিটমেন্টের ব্যয়টা ক্লেম করবে। তার ওই কার্ডে একটা টাকা ভরিয়ে দেওয়া আছে। জি। আমরা কি গরিবদের হাতে আজ পর্যন্ত এইটা দিতে পারলাম না? একটা দরিদ্র, একটা ভিক্ষুক, হুম একটা সাধারণ মানুষের হাতে। মানে এই যে আপনি ভাবনার দৈন্যতা খুব চরম জিনিস। কোন জাতি ইন ওয়েলথ অর অ্যাসেট পুয়ার, এইটা নিয়ে অতিরিক্ত মাতামাতি হয়েছে গত এই 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 সময় পর্যন্ত দেখেন। এবং সেই মাতামাতিতে অ্যাডাম স্মিথকে আমরা গালিও দেই, আমরা অনেক হুম দোষারোপ করি বস্তুবাদী এই বিষয়টি নিয়ে। কিন্তু হুম। এটা কিন্তু ভাবতেই হবে যে আপনি আহ রাজনীতিতে খুব আপনার নলেজ প্র্যাকটিসের প্রয়োজন আছে। হুম হুম। এরকম রাজনৈতিক নেতা বা রাজনৈতিক সংস্কৃতি তৈরি হওয়া দরকার আছে, যারা চোখ বুজে অন্তত বিগত ১০০ বছরের ইতিহাস দেখতে পায়। হুম বিগত কারণ আমাদের এখানেই কিন্তু একজন শেরে বাংলা ছিলেন, খেয়াল করতে হবে। হুম। হুম। প্রজাস্বত্ব আইন ট্রু। উনি যদি পাশ না করতেন, এখনো পর্যন্ত কতিপয় জমিদারি সমস্ত কিছুর মালিক থাকতো এবং সমস্ত মানুষই ভিক্ষুক থাকতো। হুম। মানে এন্টাইটেলমেন্ট শব্দটা এখানে প্রয়োগই হতো না। জি। এন্টাইটেলমেন্ট যে জার্গন, এই উপমহাদেশে কিন্তু, উপমহাদেশ না হোক, ২ বেঙ্গলে সেটা প্রচলন হতো না কিন্তু। হুম এখানেই তো হুম। একজন শেরে বাংলা ছিলেন সেই সময়ে, ৭০ বছর ৮০ বছর আগে। ফলে এখানে মানুষ ছিল না তা না, কিন্তু মানুষ তো আছে। কিন্তু পাওয়ার আসলে কেন জানি না যে ক্ষমতাই মানুষকে গিলে খেয়ে ফেলে। এইটা আমাদের একজন রাজনীতিবিদ ওদিন কিন্তু বলছেন, আপনি কি খেয়াল করছেন? উনাকে প্রশ্ন করা হয়েছে, উনি বললেন যে ওই যে ক্ষমতায় আসলে এমপি হলে সামনে পুলিশ পেছনে পুলিশ গাড়ি, এগুলো তো আগে দেখে নাই, যখন এগুলো হয় তখন এদের আর মাথায় ঠিক থাকে না। উনি নিজেও একাধিকবার মন্ত্রী থেকেছেন। তা আমি জানলাম যে এই সত্য কথাটা উনি বলেছেন। হুম যে এটা থেকে কিভাবে ওরা মুক্ত হবে সেটা তো ওই ব্যক্তিটার উপর অনেক নির্ভর করে। খুব স্বাভাবিক ব্যাপার। রাইট। হ্যাঁ, এই জন্য এনিওয়ে, আমাদের ঠিক আছে, আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আপনি যে উচ্চাশা নিয়ে বিভিন্ন সংস্কার কমিশন, জুলাই সনদ, এগুলোর ব্যাপারে বললেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বড় শঙ্কার জায়গা আছে যে আগামীতে নতুন যে সরকার দায়িত্বভার গ্রহণ করবেন, তারা এই বিষয়গুলোকে আদৌ আমলে নেবেন কিনা। আর যদি সেটা না নেন, তাহলে আমরা কি ওই একই দুষ্টচক্রে আবর্তিত হতে থাকবো? এই শঙ্কাটা সাধারণ মানুষকে খুব তাড়িত করছে। এই ব্যাপারে আপনার কি ধারণা, আপনি কি মনে করেন? না, আপনি তো উত্তরটা দিয়েই দিয়েছেন। আপনার আরো কথার মধ্যেই সেই উত্তরটা কিন্তু আছে। এটা তো, এটা ঠিক, এইগুলো প্রশ্ন আর উত্তর তো না, এটা ডিসকাশনের ব্যাপার। জি। যেমন ধরুন, মানে আমি এবার যে দ্বিকক্ষ বিশিষ্ট হাউস পার্লামেন্ট। হবে বলে প্রস্তাবনা করা হয়েছে, হুম। হ্যাঁ খুব ভালো। এটা যে কখনো কখনো, মানে প্লেটোকে ইউটোপিয়ান ফিলোসফার বলা হয়, কারণ তার আইডিয়াল স্টেটের জন্য, তার সেই আদর্শ জি। রাষ্ট্রের জন্য। কারণ প্লেটোই বলেছিলেন যে দার্শনিকরা রাষ্ট্র পরিচালনা করবে, যারা সব থেকে জ্ঞানী তারা রাষ্ট্র পরিচালনা করবে। তারপরে সেখানে অনেকগুলো শ্রেণী বিভাগ তার ছিল।
সেটা কখনো যেহেতু বাস্তবায়িত হয়নি, বাস্তবায়ন করার মতো নাকি না, এই কারণে তাকে ইউটোপিয়ান বলা হয়। মানে ইউটোপিয়ান ফিলোসফারে যদি আমি খুব একটা বাংলা মানে একেবারে রসিকতার বাংলা বলি, মানে উটকো দার্শনিক, যার কোনো কিছু প্রয়োগযোগ্য না, ব্যাপারটা এরকম। আপনি যেটা বললেন সেটি মানুষের মানে আকাঙ্ক্ষার সাথে সে যখন তার অতীতের বাস্তবতা মিলায়, সে অতীতের বাস্তবতা রিসেন্ট পাস্টে 25 বছর হোক 30 বছর হোক, এমন মানুষ তো প্রচুর আমাদের সমাজে, নাকি? সে তখন তো মিলিয়ে এটা বলতেই পারে যে আসলে ওই বললাম আমরা তো ডাক্তার মিলনকেও হারালাম, তারপরে কি পেয়েছি। এখন আমরা যে সেই আবু সাইদ বলুন, মুগ্ধ বলুন, কিংবা অগণিত যে নামগুলো আমাদের এখন মনে নেই, যে 2000-এর মতো তরুণ যারা শহীদ হলেন, তাহলে আমরা নেক্সটে কি শুধু মানে আমরা কি শুধু ব্লাডই দিয়ে যাব? যিনি সাধারণ মানুষ, ঠিক সাধারণ না, সাধারণ মানুষ কিন্তু খুব অসাধারণ, তাদের ভাবনা, তাদের চিন্তা। বলে আশঙ্কাটা ঠিকই আছে একেবারে, কিন্তু সব দায়ভারই এই পুরো বিষয়টি কিন্তু নির্ভর করছে রাজনৈতিক নেতৃবৃন্দের মানে পারঙ্গমতা বলেন, বা এটাকে আপনি বুদ্ধিমত্তা বলেন, বা তাদের সেই দূরদৃষ্টি বলেন, সেই সব বিষয়ের উপরে নির্ভর করবে। কারণ আমি বললাম দিন শেষে কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় ওই 300 জন ব্যক্তির উপরে, আরো বললে বলতে পারেন 50 জন ব্যক্তির উপরে, 50 জন ব্যক্তির উপরে। জি, এখন বলেন যে আমরা ধারণা করি যে শিক্ষিত মানুষেরা নেতৃত্বে আসলে গুণগত পরিবর্তন হবে, কিন্তু এই সর্বসাম্প্রতিক যে আলাপচারিতা, কথাবার্তার ধরন, বিভিন্ন আর্গুমেন্ট, তাতে তো শিক্ষিত লোকজনই সামনে আছে, কিন্তু খুব আশাবাদী হওয়ার মতো লক্ষণ কি দেখতে পাচ্ছেন? এখন শিক্ষাকে দোষ দিয়ে লাভ নেই, মানে কোনো ব্যক্তির আগে শিক্ষিত শব্দটা বসিয়ে দিলে হয় কি, সে যখন ভুল করে সব দোষ গিয়ে শিক্ষার উপরে পড়ে। আমার মনে হয় যে শিক্ষাটার দোষ নেই, যার উপরে শিক্ষা আরোপ মানে আরোপিত হয়েছে তিনি হয়তো ওইটাকে ধারণ করতে পারেন নাই। এবং যে শেখ সাদির বিখ্যাত একটা উক্তিও আছে, মানে এগুলো বললে তো আমাদের রাজনীতিবিদরা রাগ করবেন হয়তো, যে তোমাকে এমনিতেই বুঝতে হবে তোমার মুখ একটি কান দুটি। এটা সিম্বলিকলি বলে দেওয়া হয়েছে, তুমি যা বলবে তার থেকে দ্বিগুণ শুনবে, কান তো তোমার দুইটা। এখন যিনি বা যারা এই যে বললেন যে হুটহাট করে সব কথা বলে, তারা বুঝে এবং না বুঝে বলে, এবং নো ডাউট বললাম তো যে ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এইটা খুব শর্ট টার্ম ভাবনা চিন্তা করে একটা জাতিকে আমি বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাব, এটা ভাবনা করার কোনো সুযোগই নাই, একেবারেই সুযোগ নাই। আপনি দেখুন এবারও কিন্তু ট্রাম্প, আপনাকে একটা তথ্য, যেহেতু আমার আপনার অনেকদিন ডায়ালগ হয় নাই, এই প্রথম আমেরিকার ইতিহাসে না, পুরো ইউরোপ আমেরিকার ইতিহাসে একটি ঘটনা ঘটলো যে আমেরিকার নির্বাচনে ট্রাম্প সাহেব এবার কিন্তু অর্থনৈতিক কোনো প্রতিশ্রুতি দেন নাই। শোনেন, এই প্রথম ঘটলো যে উনি, যেখানে ডেমোক্র্যাটরা অর্থনৈতিক নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি কিন্তু ওইসব প্রতিশ্রুতি দেন নাই। উনি বলছেন যে মেক দ্য আমেরিকা গ্রেট এগেইন, গ্রেট এগেইন। এবং উনি ওকে, সেটা হোয়াইট সুপ্রিমেসি কথাটা তো সে বলবে না, মেক দ্য আমেরিকা গ্রেট এগেইন। এটার মধ্যে উনি যে বিষয়গুলোকে সামনে আনতে পেরেছিলেন সেটা হলো যে দোজ আর দ্য নেটিভ, সেই বিষয়টিকে, এবং উনি কালচারাল কম্পোনেন্টকে সামনে এনেছেন। এবং মাঝে আমি বিবিসির একটা প্রতিবেদনে দেখলাম যে ডেমোক্র্যাটরা কি কি এনেছিল এবং ওনারা কি কি এনেছিলেন কনজারভেটিভরা, তো তার মধ্যে সবকিছুই কিন্তু ছিল নন ম্যাটেরিয়াল বিষয়, অধিকাংশই নন ম্যাটেরিয়াল বিষয়। এটা ওই যে মহাকবি ফেরদৌসির শাহনামা নিয়ে যে কথা বলা হয়, যে উনি ইরানিদের শাহনামা আদতে কি, আমি একজনকে প্রশ্ন করেছিলাম বাংলা সাহিত্যের, যে বলেন তো এত শাহনামা এটা কি আসলে, আমারে বোঝান তো। আমি জানতাম যে ওইভাবে তার মানে ইটস ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। ব্যাপারটা কিন্তু ওইটাই, যে তাকে এটা বোঝানো যে তুমি আসলে কে, সেটাকে যদি জাগ্রত করা যায় তো ও একটা উল্লম্ঘন করবে। এবং সেটি ট্রাম্প সাহেব, মানে ফেরদৌসির সেই ঘটনাটা ট্রাম্প সাহেবকে পর্যন্ত হিট করেছে, যে মধ্যপ্রাচ্য ইরানে এসে তাকে অনেক কিছু ভাবতে হয়, এখনো অন্য কারোর সাথে এত কিছু ভাবতে হয় না। তার কারণটা হলো যে ওদের নলেজ এরিয়াটা এত হাই। হ্যাঁ, আপনি জুলাই সনদ অথবা অন্যান্য যা কিছু প্রডিউস করেছেন, আমি তো খেয়াল করুন,
মানে নন ম্যাটেরিয়াল ফ্যাক্টর যদি অনেক হাই হয়, আপনি যে ডকুমেন্টগুলো করলেন, যারা প্র্যাকটিস করবে তাদের যদি নলেজ লেভেল হয়, আর যারা প্রডিউস করে গেল তারা খুব ইন্টারন্যাশনালি রিকগনাইজড মানুষ, এই লেভেলের একটা জিনিস, তাহলে এই যে গ্যাপ, এটা ফাংশন করবে না। এটাকে অকবর নিমকফের একটা থিওরি আছে, কালচারাল ল্যাগ। অতীতে আমরা বলছিলাম কিন্তু কালচারাল ল্যাগ মানে বলাই হয় যে মানে হু কন্ট্রোলস হোম, ম্যাটেরিয়াল কন্ট্রোলস দ্য নলেজ, অর নলেজ কন্ট্রোলস দ্য ম্যাটেরিয়াল। এইখানে নলেজ শুড বি না, মাস্ট বি কন্ট্রোল দ্য ম্যাটেরিয়াল। যদি সেটি হয়, মানে আপনি অনেক ডকুমেন্ট তৈরি করে দিয়ে গেছেন, আমাদের সংবিধানেও অনেক কিছু লেখা আছে, কিন্তু যারা এটা প্র্যাকটিস করবে তাদের যদি এই জায়গায় অবস্থান হয়, আর আমার ওই নথিপত্র যদি এখানে থাকে, ইট কুড বি ভেরি ব্যাড অলসো, ইট শুড বি। অর্থাৎ আমার মানে সেই বিষয়টা খুব বুঝতে হবে যে নলেজ যেন আমার সংবিধানকে, আমার এই যা কিছু এখন দিয়ে যাচ্ছে, যারা এখন দিয়ে গেলেন, এবং যেসব কমিটি হলো, তারা তো বাংলাদেশের নো ডাউট ওইসব কমিটি তো কাউকে কাউকে আমিও তো চিনি বাংলাদেশে, তারা একেবারে মানে সুপারলেটিভ ডিগ্রির মানুষ, কিন্তু ওই তাদের এরিয়াই। আপনি আন্তর্জাতিক পরিসরে তাদের কাজ করার অভিজ্ঞতা আছে, অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা আছে, এবং তারা অনেকটাই অবজেক্টিভলি কাজটা করতে পেরেছে। তারা এখানে আওয়ামী লীগ বিএনপি সব মাথায় রাখে নাই, অন্তত আমি যা 2-4 জনকে চিনি, তারা কিন্তু রাষ্ট্র বিষয়টিকে মাথায় রেখে, বাংলাদেশ বিষয়টিকে মাথায় রেখে এইসব কমিটিতে কাজ করেছে। তা ঠিক আছে, কিন্তু যারা সামনে দায়িত্বে আসবেন ওনারা যদি এগুলোকে গার্বেজ ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন, এখানে সুরক্ষার কোনো ক্লজ কি রয়েছে? সুরক্ষার ক্লজ বলতে ওই যে আপনি জেন্টলম্যান এগ্রিমেন্ট বললেন, আপনারা তো সব সই করলেন, এটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, তো ওইটাই হয়, সই করলেন। এখন আর একজন মানুষ কথা বলে সে কথা থেকে সে বেরিয়ে যেতে পারে, আর একজন মানুষ সে বলেই এটা যে আমি যেটা মুখ দিয়ে বলেছি এটা জীবন দিয়ে হলেও রক্ষা করবো, আমি যেটা মুখ দিয়ে বললাম এটা জীবন দিয়ে হলেও রক্ষা করবো। সো এখন এই পার্থক্য, মানে আমার সংবিধান বিষয়টাই, পৃথিবীর আপনি 5টা দেশের সংবিধান পাশাপাশি রাখেন, দেখবেন মোরলেস এটা 5 or 10% সব একরকমের, এর মধ্যে আহামরি কিচ্ছু নাই, পার্থক্য নাই, কিন্তু একই রকমের। কিন্তু বিষয়টি নির্ভর করছে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। এক্সিকিউশন অনেক ভালো জিনিস ছিল, এখন আরো অনেক ভালো আসলো, নো ডাউট। মানে আপনার অ্যাডভাইস, ওগুলোকে যদি আপনি বলেন যে এগুলো সব অ্যাডভাইস পেপার, তাও হতে পারে। এগুলো এক ধরনের তো তাই, এটা কনসালটেশন পেপার সব আসলো আমাদের কাছে। অনেকে তামাশা করছে এটা একটা এনজিওগ্রাম সরকার, কেউ হয়তো বলছে যে এটা একটা বাইরে থেকে আসা এ গ্রুপ অফ পিপল, তারা একটা কনসালটেন্সি মতো নিয়েছে। আমি দেখেছি পেপারে এইসব কথাবার্তা, ওই কথাগুলোর কোনো মানে নেই। এগুলো কখন হয়? যখন আমরা ব্যর্থ হই, তখনই আমরাই তো বাড়ি থেকে অনেকে ডেকে এনেছি, তাই না? হয়তো কেন ডেকে এনেছি? যেমন আজকে একজন ভদ্রলোক, আমি আপনাকে বললাম না যে একটা টিম এসেছিল, খুব ব্যস্ত ছিলাম, তুমি বললেন যে ভাই আমি খুবই অর্ডিনারি মানুষ, আমার কোনো স্পেশালাইজেশন নাই, প্লিজ আপনারা আমাকে, মানে আপনাদের এখানে আমার বসারই যোগ্যতা নেই বলে কি বললেন জানেন? বলে যে আমি একদমই অর্ডিনারি মানুষ, আমি পৃথিবীর 65টা দেশে কাজ করেছি। শোনেন বলছে, উনি এত অর্ডিনারি মানুষ, আমাদের সাথে বসারই যোগ্যতা নেই। উনি আজকে দুপুরবেলা বলছে আমি পৃথিবীর 65টা দেশে কাজ করেছি, এবং সবশেষ আমি সংযুক্ত আরব আমিরাতের শেখের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছিলাম। আপনি ভাবেন, বলছে যে আমার কোনো যোগ্যতাই নেই আপনাদের সাথে বসার। তো এইরকম যোগ্যতাহীন লোকদের তো আমরা বাড়ি থেকে এনেছি, তাদের যোগ্যতা নেই। যে লোক 65 দেশে কাজ করে, যে লোক 70টা দেশে কাজ করে, যে জাতিসংঘের অ্যাডভাইজারি বোর্ডে কাজ করেছে, মানে আমরা এত আন্ডার ভ্যালু করছি কেন তাদেরকে? এখন বিষয়টি কিন্তু ওই, আমি তো পণ্ডিত, আমি আপনাকে আগেও বলেছি, পণ্ডিত রবিশঙ্করের শরৎ মানে সেতার সবার জন্য না। এটা যদি যারা এখন কাজ করছেন তারাও বোঝেন, আমার খুব ভালো লাগবে। সবাই বলে উস্তাদ আলী আকবর খাঁ বলে পাগল হয়ে যায়, কিন্তু একজনকে ধরেন তো যে উস্তাদ আলী আকবর খাঁর কিছু শুনেছে? কি করেন? উনি তো হেমন্তের মতো গান গান না, উনি তো মান্নাদের মতো গান গান না, দুনিয়া তো পৃথিবী কাজ কেন? কিংবা উস্তাদ জাকির খান তবলা বাজায়, কিছুই করে না, তা সে কি বাজায়? তুমি কখনো শুনেছো? কিন্তু তাকে নিয়ে তো একদম কথা বলো। মানে সব বিষয় সবার জন্য না। এখন যে জিনিসটা রেখে যাওয়া হচ্ছে, এটা তো একেবারে রাজনীতিকে সবসময় কিন্তু বলা হয় একেবারে এটা মানে কোনো একটি সমাজের খুব টপ লেভেলের একটা ফাংশন, আর্ট খুব টপ লেভেলের। এখন এই লেভেলটা হ্যান্ডেল করার জন্য তো আপনার সেই রকম মানুষজন না থাকলে আপনি অনেক সুন্দর সুন্দর বইপত্র এটা দিয়ে যাবেন, কিন্তু সেটা ফাংশন করার দায়িত্ব তো তাদের থাকতে হবে, এবং অবশ্যই তাদের ইমোশন লেস হতে হবে। এগুলো তাত্ত্বিক হয়ে যাবে কথাবার্তা আমার আপনার আলোচনা, কিন্তু অর্জন আসবে না ওই কাগজপত্রের বসে না, অর্জন আসবে না আমরা প্র্যাকটিস করতে পারি না।
আমরা আমাদের ট্র্যাডিশনাল সিনিয়র মুরব্বী রাজনৈতিক নেতৃবৃন্দের নানা দিক জানি এবং আলাপও করলাম, কিন্তু 24 জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যে তরুণ নেতৃত্ব উঠে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, মানে দারুণ একটা সম্ভাবনা উকি দিয়েছিল, তো প্রায় 1.5 বছর পরে আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? নানাভাবেই দেখা যায়। অন্তত এটুকু বলা যেতে পারে যে বিশ্বময় যদি খেয়াল করেন দেখবেন যে তরুণরা কিন্তু পলিটিক্সে বেশ এগিয়ে এসছে। তরুণ বলতে আমি বলছি না যে তার বয়স 30 হতে হবে, সেটা বলছি না, 40 হতে পারে তার বয়স। রাজাপাকসের বয়স আর দেশানায়কের বয়স কিন্তু এক না। রাজাপাকসের বয়স আর দেশানায়কের বয়স কিন্তু এক না। ভারতের রাজনীতিতে কিন্তু রাহুল গান্ধী একটা ফ্যাক্টর। রাহুল গান্ধী আর মোদির বয়স কিন্তু এক না, অনেকটাই তরুণ কাঠামোই পড়ে কিন্তু রাহুল গান্ধী। মানে এটা এখনো এমন না যে উনি তরুণের এই এরিয়া থেকে বেরিয়ে উনি বার্ধক্যে চলে গেছেন, এটা বলা যাবে না কিন্তু। এবং ইন্ডিয়ান পলিটিক্সে অনেক ভালো ভালো কিন্তু নেতৃত্ব আছে যারা ঠিক ওই রকম একটা বয়সে আছে, যারা মানে ওরকম 45, হ্যাঁ 40 নিচে কিন্তু আছে, এবং খুব ভালো ভালো নেতৃত্ব ইনসাইড কিন্তু বিজেপিরও আছে। এখন এটা কিন্তু একটু কিছু নির্ভর করে আমির ভাই, সেটা হলো যে আপনার যে রাজনৈতিক পরিকাঠামো আছে তার মধ্যে যারা এখন মোড়ল, যারা নেতৃত্ব দেন, তারা আসলে নতুনদের জায়গাটা দেবে কিনা। শুধু ওই নতুন না, যে নতুনরা আন্দোলনটা করছে, ইভেন বড় বড় যে রাজনৈতিক দল যারা অনায়াসে ভোটে দেশের দায়িত্ব পান, তারাও ইনসাইড তার পলিটিক্যাল কালচারের মধ্যে তরুণদের জায়গা দেবে কিনা। ফলে সুযোগ তো দেওয়া উচিত, কারণ আমরা অতীতেও কিন্তু এই কথাটা বলেছি যে ইউরোপীয় ইউনিয়ন তৈরির স্বপ্নটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপের নেতারা দেখেছিল, এবং তখন তারা এটা এস্টিমেট করেছিল যেটা 2000 সালে কার্যকরী হবে। কিন্তু আমরা পারবো না। কেন পারবে না সে নিয়ে প্রচুর নথি আছে, তারাই বলেছিল এই কারণে আমরা পারবো না। আমাদের এমন একটা জেনারেশন তৈরি করতে হবে যারা সীমানাহীন একটা ইউরোপকে ভাবতে পারে। খেয়াল করেন, যারা সিঙ্গেল কারেন্সিতে একটা ইউরোপকে ভাবতে পারে, ওরা কিন্তু সেই জেনারেশন তৈরি করেছে 30-40 বছর ধরে। এই দায়টা কিন্তু প্রবীণ রাজনীতিবিদদেরই, মানে এখন যেসব রাজনীতিবিদ আছেন তাদেরই। ফলে ইনসাইড পার্টি যদি আপনি তরুণদের সুযোগ না দেন, তাহলে এই তরুণরাই যখন আবার এই দায়িত্ব প্রাপ্ত হবেন, তখন ব্যাপারটা ঘটবে এরকম যে অভিজ্ঞতাহীন হয়েই আবার ওই দায়িত্বে যেতে হলো। না, তা ঠিক আছে, কিন্তু 10% হোক, 20% হোক, সুযোগ তো কেউ কাউকে দেয় না, সুযোগ আদায় করে নিতে হয়। তারা এটা জীবন দিয়ে প্রমাণ করেছে যে নিজ যোগ্যতায় একটা স্থান করে নিতে হবে। কিন্তু এই দুঃসময়ে তারা এত সফল হলো, সুসময়ে এসে কেন তারা পথ হারাচ্ছে? না, এটা পথ হারাচ্ছে বলা যাবে না। বিষয়টি কিন্তু এরকম, আপনি যে কোনো আন্দোলনের পিছনে কিন্তু ইমোশন কাজ করে, খেয়াল করুন। আপনি ইমোশন ছাড়া কখনো আন্দোলন করতে পারবেন না। কিন্তু সেই আন্দোলন শেষমেশ আপনাকে যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে আন্দোলন করা হয়েছে সেই ফলাফল দেবে কিনা, সেটি নির্ভর করছে যে আন্দোলনের পরে যখন ইমোশন থাকবে না, তখন কিন্তু মানে যেটাকে পরিপক্ক মাথায় সেটা হ্যান্ডেল করতে হবে। হতে পারে যে আপনি ধরেই নেন, আপনি একটা 50 সদস্যের একটা মন্ত্রী পরিষদ গঠন করেছেন, তার 30% তরুণ হতেই পারে। আপনি 300 সিটে পার্লামেন্টেরিয়ান বানাবেন বলে মনোনয়ন দিয়েছেন, পার্টি পলিসি থাকতে পারে যে 30% তরুণ আসবে, আমি মনোনয়ন দেবো 30%-এর, তারা আমাদের সাথে থেকে থেকে শিখবে। কিন্তু আমরা চুল পাকা মানুষ সবসময় যদি ভাবি না আমরা যতদিন আছি ততদিন ছেলেপিলের সামনে আসবে কেন, মানে আপনাকে পরিসর দিতে হবে, স্পেস দিতে হবে। সবসময় জোর করে স্পেস আদায়ও করে নেওয়া যায় না, কারণ সব মানে কালচার একরকম না। পলিটিক্যাল কালচারের মধ্যে একটা পাওয়ার ব্যাপারটা খুব বেশি ফাংশন করে। পলিটিক্যাল বিষয়টার মূল বিষয়টাই তো হলো পাওয়ার। আপনি দেখবেন রেসপন্সিবিলিটি থেকে পাওয়ার অনেক বেশি। ফলে যেহেতু পাওয়ার চর্চার সুযোগ থাকে, মানুষ ওই জন্য এই জায়গা থেকে ছাড়তে চায় না। কিন্তু ওই তরুণও তো বয়প্রাপ্ত হবে, সেও 50-এ যাবে, 55-এ যাবে, সে তখন এমনি এমনি এসে যাবে। কিন্তু তরুণদের স্পেস দেওয়া উচিত, কারণ তারা অনেক আধুনিক মনস্ক এবং বর্তমান পৃথিবীর পরিবর্তনটা ওরা অনেক বেশি বোঝে। এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। জেনজি শুধু এখানেই ঘটে নাই, কিন্তু আপনি দেখেন মাদাগাস্কারে সেদিন কিন্তু মাদাগাস্কারের প্রেসিডেন্ট পালিয়ে গেছে, এটা আপনি দেখছেন কিনা? হ্যাঁ, জেনজিরাই করছে কিন্তু, এবং তারা বাংলাদেশের উদাহরণ দিয়েছে, আমি ডিরেক্ট দেখেছি সেটা।
ওইখানে যে নেতৃত্ব দিল সে বাংলাদেশকে রেফার করলো। মাদাগাস্কারের মতো একটা দ্বীপ ওইখানে সে বাংলাদেশকে রেফার করছে। আমরা তাদের আন্ডার ভ্যালু করছি, কিন্তু হ্যাঁ আমরা আন্ডার ভ্যালু করছি, কিন্তু পৃথিবীর অন্য দেশ কিন্তু তাদেরকে অলরেডি ভ্যালুড করেছে। এবং এক্ষেত্রে ভেতর দিয়েও যেতে হবে হামিদ ভাই। তবে কি একটা হলো যে মানে সেই ডায়ালেকটিক, হ্যাঁ ওই সেই ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম আর কি। আপনাকে তো ওই ডান দিক একটা অবস্থার ভেতর দিয়ে কখনো ভালো কখনো মন্দ, কখনো ভালো কখনো মন্দ, এই সিস্টেমের মধ্য দিয়ে তারাও এগিয়ে আসবে। তো ইউরোপীয় ইউনিয়নে তারা কিন্তু মক পার্লামেন্ট গঠন করেছিলেন তখন, খেয়াল করেন। এবং আমি আপনাকে বলেছি সার্কোজি কিন্তু ওই মক পার্লামেন্টের মেম্বার ছিল, যে সার্কোজি ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং ইউরোপের অনেকগুলো দেশে আপনি কি সার্কে একটা মক পার্লামেন্ট করতে পারতেন না? আপনি বাংলাদেশে কি একটা মক পার্লামেন্ট করতে পারেন না? সব দলের তরুণদের নিয়ে মক পার্লামেন্ট, ওই ছায়া পার্লামেন্ট যে কথা বলবে, শোনেন আজকে দ্বিকক্ষ বিশিষ্ট দরকার ছিল না, কিন্তু ওই ছায়া পার্লামেন্ট কথা বললেও আপনি অনেক কিছু শুনতে পারতেন। ওদের মন্ত্রী বানাতেন ওই পার্লামেন্টে, বিভিন্ন দল নিয়ে ওদের ছায়া পার্লামেন্ট। আমাদের সংবিধানে যা লেখা থাকে তাই আমরা মানি না, আমরা ঠেলে নিজের পক্ষে নিয়ে আসি। আর সেই জায়গায় আপনি জেন্টলম্যানস এগ্রিমেন্ট দিয়ে বদলে দিবেন, এটা কল্পনায় অনেক সুন্দর, বাট বাস্তবতা খুবই নিষ্ঠুর। না না, নিষ্ঠুর না, এটা হলো যে আপনি অন্যের কথা শুনতে চান না। বাস্তবতা শব্দটা আপনি নিষ্ঠুর তখন বলতে পারতেন পৃথিবীর অন্য কেউ এটা চর্চা যদি না করতো, তাহলে আপনি বলতেন এটা বাস্তবতা নিষ্ঠুর। পৃথিবীর বহু দেশ ছায়া পার্লামেন্ট রেখেছে না। ওই যে বললাম আমার তো দৃষ্টিভঙ্গিগত জায়গায় পরিবর্তন। স্লোভানিয়ার ওই যে নাতাশা, যে জাতিসংঘে ভাষণ দিয়ে, নাতাশার বয়স কত? 42 43 হোক নাতাশার বয়স। আপনি ট্রুডোর বয়স কত ছিল, যে ট্রুডো চলে গেল রাজনীতি থেকে কানাডার? ট্রুডোর বয়স কত ছিল আপনি বলেন? হ্যাঁ কত ছিল? বা এখন যিনি আছেন, এবং ট্রুডো যিনি ফরেন মিনিস্টার, যেটা নিয়ে একটা স্ক্যান্ডালের কারণে উনি চলে গেলেন, সেই ফরেন মিনিস্টারের বয়স কত ছিল? ট্রুডোর অনেক কম ছিল। না আমি বলছি যে ওদের প্রধানমন্ত্রী হতে হবে সেটা বিষয় না, কিন্তু আপনি যদি স্পেসটা না দেন। আমরা ইউনিভার্সিটিতে রাজনীতি দেখি নাই তো, ওরা যে বক্তব্য বিশ্ববিদ্যালয়ে তখন দিত ওইটা আমি কোনদিন পার্লামেন্টে শুনি নাই, কোনো পার্লামেন্টেরিয়ানই দেন নাই। তাহলে ওই যে ইয়াং ছেলে, সে তো ওখানে দাঁড়িয়ে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের উপরে যে বক্তব্য দিয়েছে আমার আজও কানে বাজে, শহীদ মিনারে দিছিল। তো ওনারা তো তখন ইয়াং ছিলেন, তারাই এখন ন্যাশনাল পলিটিক্স আছে, কিন্তু তাদের কথা বলতে দেওয়া হয় না, তাকে আপনি স্পেসই তো দেন না। কিন্তু সেই ছাত্র নেতাই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে এসে পৌঁছে যায় কেন? ওটাই তো বলছি, ওই যে সিনিয়রটা, মানে ওইখানে তো একটা কুটকৌশল আছে বা কৌশল আছে, যার মধ্যে সে ঘুরপাক খায়, সে তো আর ওই চেঞ্জটা আনতে পারে না। যারা সিনিয়র তারা যদি ওই স্পেসটা না দেয়, আপনার মেরিটটাকে যদি আমি এক্সপ্লোর না করি, আমি সিনিয়র, আমি যদি ভাবি হামিদ এসছে ওকে আমি ঢুকতেই দেবো না, কারণ আমি তো ওর মতো মেরিটোরিয়াস না, রেজাল্টে না, এটাই না ওটাই না সেটাই না, কোনো দিক দিয়ে না, তো আসলে তো আমি বোকা বনে যাবো। তখন দলের মধ্যে 90 রকমের রাজনীতি করে। এ তো বাংলাদেশে আছেই, যে খুব ট্যালেন্টেড। এনিওয়ে আমরা আশাবাদী হই। এখন বলেন, আগামী যে একটা নির্বাচন হবে, তো সেই নির্বাচনে যারা সরকার গঠন করবেন তারা এই পরিবর্তিত বাংলাদেশে আসলে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে বা কোনগুলো মাথায় রেখে অগ্রসর হলে আমরা রাইট ট্র্যাকে থাকতে পারবো? সেই বিষয়টি মানে প্রচলিত যেসব ধ্যান ধারণা থাকে তার বাইরে কথা বললে অনেকেরই সেটা ভালো লাগবে না। ইভেন দেখা যাবে যে ওটা নিয়ে হয়তো আমি যেভাবে ভাবি সেভাবে, সেই ভাবনাই অন্তত আজকের সময়কালে বেমানান হবে আমার সেই ভাবনা। আপনি পার ক্যাপিটা ইনকামের একটা মূলা ঝুলিয়ে রেখেছেন, আপনি এখানে জিএনপি জিডিপির নানান রকমের তত্ত্ব দাঁড় করিয়ে রেখেছেন, আপনার মানে এভারেজ বলে একটা শব্দ আছে, গড় বলে একটা শব্দ আছে। সবাই চাইবে যে আমি আমার মুদ্রাস্ফীতি, আমার ব্যাংকিং সেক্টর, আমার বাণিজ্য সেক্টর, এই বিষয়গুলো যেন অনেক মজবুত হয়, খুব সহজ বিষয়, যেটা যেটা সব সরকারি করে। আমি মনে করি যে আগামী সরকার যারাই আসবে, বর্তমানে এই পরিস্থিতিতে তো ব্যাংকিং সেক্টর অনেক স্টেবল হলো নাকি, রিজার্ভ বলেন, ইন্টারন্যাশনালি রেমিটেন্স আসা বলেন, অনেক কিছুই স্টেবল অবস্থায় পেয়ে যাচ্ছে উইদিন 15 or 18 মান্থ। কিন্তু ইন্টারন্যাশনালি যেসব প্রেসার থাকবে সেগুলো হ্যান্ডেল করার জন্য আগামী সরকার যারাই আসুক, দে শুড বি মাচ কেয়ারফুল হাউ টু হ্যান্ডেল দ্যাট।
কারণ আমার মনে হয়েছে এই একটি জায়গায় আপনি এইসব এখন যারা আছেন এই জ্ঞানী-গুণী ব্যক্তিরা, তারা কিন্তু সেটা খুব ভালো মতো হ্যান্ডেল করতে পেরেছে। এটা হয়তো সাধারণ লোকজন অতটা ভাবতে পারবে না। 5 তারিখের পরে যে আন্তর্জাতিক চাপ আমাদের উপরে ছিল, এবং এবং ইনক্লুডিং সার্ক, এই যে কলম্বো কনক্লেভ এখন হচ্ছে, তাই না? কলম্বো কনক্লেভে আমি কিন্তু খুব খেয়াল রেখেছি, এটা নিয়ে একটা আলোচনাই করতে হবে। কলম্বো কনক্লেভ, এই যে ডক্টর খলিলুর রহমান কিন্তু ইন্ডিয়ায়, এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ায় ডক্টর খলিলুর রহমান, আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা। ওখানে অজিত ডোভালের সাথে গতকাল তার নাকি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, গতকাল রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ফলে কিউরিসিটি ইনসাইড ইন্ডিয়া, যে হোয়াই, মানে এই রুদ্ধদ্বার বৈঠকের মানে কি? আমি ওই দিকে যাচ্ছি না, আমি বলছি যে নেক্সট বাংলাদেশকে খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ইনসাইড ইকোনমিক ফ্যাক্টর যত না, ওই যে বললাম যে ইন্টারন্যাশনাল এই এরিয়াটাকে সেভাবে হ্যান্ডেল করার ক্যাপাসিটেড হতে হবে। কারণ আমি এখনো চোখ বুঝে কিন্তু ভেবে পাচ্ছি না ফরেন মিনিস্টার কি হবে। আমি আপনাকে ওপেন বলে দিলাম, আমার কাছে প্রধানমন্ত্রী নিয়ে খুব চিন্তার কিছু নাই, ফরেন মিনিস্টার কি হবে। আপনি ওই রকম একটা মানুষকে এনে দেবেন যে জীবনে রাজনীতি করে নাই, সে ফরেন মিনিস্টার হয়ে গেল, যে কূটনীতি কি জানে না, কিছু জানে না। আর আপনি পৃথিবীর ডাক সাইটে কূটনীতিবিদদের সাথে মিটিং এ বসে আপনার ফলাফল নিয়ে আসবেন, এতটা বোকা আমাদের ভাবানোর, মানে আমাদের না ভাবলে আমরা খুশি হব। এই জন্য এই এরিয়াটা খুব জটিল হবে এবং এই চ্যালেঞ্জটা কিন্তু নিতে জানতে হবে। ফলে হয়তো একটা ঠিক যে জাতি জানতে পারবে যে ওনারা কি অ্যাডভাইস দিয়েছেন, ইলেক্টেড তারা যদি সেটা না মানে সেটা আলাদা কথা, কিন্তু এই চ্যালেঞ্জটা খুব বড় থাকবে। আর সাউথ এশিয়াতে আপনি একটু খেয়াল করেছেন, আজকে তো বোধহয় ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে, আজকে দেখলাম এরকম। তো সাউথ এশিয়াতে ইন্ডিয়া ইজ নাও ভেরি মাচ অ্যালার্ট অ্যান্ড অ্যালার্মিং সিচুয়েশন। এটা মানে আফটার এই যে বাংলাদেশে যে রায়টা হয়েছে, রায়টা পরে আমি প্রচুর ইন্ডিয়ান মিডিয়া দেখেছি, আমি ইন্ডিয়ান মানে পত্র পত্রিকা দেখেছি, এবং খুব হতাশাজনক ব্যাপার হলো যে তাদের উপস্থাপকদের কণ্ঠ পর্যন্ত থরথর করে কাঁপছে, মানে ব্যাপারটা এরকম জায়গায় পৌঁছেছে। হ্যাঁ, যে খুব আশ্চর্যজনক ব্যাপার। সো বাংলাদেশ একা বাংলাদেশ না হয়ে পড়লে সেটা বেশি ভালো, সাবকন্টিনেন্টে তাকে পথ চলতে হলে। 2 in 1 বললেন যে ইন্টারন্যাশনাল রিলেশনস as well as ইকোনমিক স্টেবিলিটি। হ্যাঁ, অবশ্যই। ওকে, এর বাইরে আর কোনটা আপনি মনে করেন যে খুব? না, এই দুইটা আপনি এই দুটো যুক্ত করলে দেখবেন সবগুলি এসে যাচ্ছে। আপনার আন্তর্জাতিক সম্পর্ক যদি ভালো করতে পারেন, আপনার ইকোনমি এমনি আপগ্রেডেশন থাকবে, নো ডাউট। কিন্তু আপনি যদি আন্তর্জাতিক সম্পর্কে খারাপ করেন, তা আপনার ইকোনমি এমনি ডাউনফল হবে। কারণ আপনার আন্তর্জাতিক সম্পর্ক ভালো হওয়া মানে আপনার মাইগ্রেন্ট ভালো হবে, আপনার বিজনেস ভালো হবে, আপনার সাপটা কার্যকরী থাকবে। আপনি ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য জায়গায় আমাদের যে বাণিজ্য, সেগুলো হয়তো আরো বেশি এনহান্সড হবে, তাই না? প্রায়োরিটি এজেন্ডা কি হওয়া উচিত? এখন এই শব্দের কতটা মানে, কতটা ব্যাপ্তি, কতটা পরিব্যাপ্তি, সেটা আমি আজকে আর আপনার সাথে নাই বললাম। কিন্তু অফকোর্স আপনাকে একটা ইনক্লুসিভ এরিয়াতে যেতে হবে ফর লং টার্ম ওয়ার্কিং। কিন্তু আমরা সরকার গঠনের আগেই যেভাবে এখনই না, সেটা ধীরে ধীরে, সেটা তো একটা সিস্টেমে না, সেই আগানোটাও এমন না যে রাতারাতি হবে, কিন্তু অবিশ্বাসের জায়গাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে হবে। কারণ সোসাইটিতে যেহেতু সবাই আমরা আছি, আপনি ধরে নেন যে আমরা এখানে 10 জন লোক বসে গল্প করছি, তাই না? আপনি ধরেন যে 6 জন এক হলো, আমার 4 জন বাইরে থাকলো, এই 4 জনকে আপনি অল টাইম পরে অস্বীকার করতে পারবেন না। তাদের রাইট, তাদের অপিনিয়ন, তাদের ফ্রিডম অফ স্পিচ, সো ইট নিডস টু বি। এবং ডেমোক্রেসির সবচেয়ে দুর্বলতম জায়গা এইটা, যে আপনাকে 51% লোক সমর্থন করলো, আমাকে 49% সমর্থন করলো, আপনি ভাবলেন যে শতভাগ লোকের লিডার আপনি, কিন্তু আপনি যে আমার চেয়ে মাত্র 2% বেশি জনসমর্থন পেয়েছেন, এই কথাটা আপনি ভুলে যান দিব্যি। এটা আমাদের এখানে ঘটে, আপনি দেখবেন। কিন্তু ওই আঙ্গিকেই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপে অনেক জায়গায় কিন্তু আপনার মন্ত্রী পরিষদ গঠিত হয় ওই আঙ্গিকে, মানে পার্লামেন্টে যার যত পার্সেন্ট রিপ্রেজেন্টেশন, তার মিনিস্ট্রির মধ্যে তত পার্সেন্ট তার লোক থাকে, মন্ত্রীও থাকে। তো তখন হয় কি একটা মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, অথবা বলতে পারেন রিপ্রেজেন্টেশন থাকে সব পার্টির টু রুলিং দ্য কান্ট্রি। এটা শব্দটা আমরা তো শব্দগত জায়গায় সমস্যা করি। নো পার্টি রুলস
আস, এটা হবে তো দে সার্ভস আস। আপনাকে রাইট। পলিটিক্সের জার্গন গুলো পাল্টাতে হবে, যে রাজনৈতিক নেতারা আমার জনগণের সেবা করার জন্য আসবে, নট রুল শাসন করার জন্য না। তারা দায়িত্ব গ্রহণ করবে, তারা তাই দায়িত্ব না? গ্রহণ করবেন, অফকোর্স ক্ষমতায় যাবেন না। এটা এইসব জি। শব্দগুলো, এই জার্গন গুলো যখন আপনি মাথা থেকে বের করে দেবেন, ধীরে ধীরে নতুন রাজনৈতিক প্রজন্ম আসবে, তখন সে কিন্তু ভাববে যে আমি রাজনীতিতে যাবো কি যাবো না। কারণ আমি তো জি। আমার সংসারটাই চালাইতে পারি না, তো আমি আমার কনস্টিটিউয়েন্সি চালাবো কেমনে? আর যখন ভাববে এটা ইটস মাই পাওয়ার, আমি অমুককে মারতে পারবো, কাটতে পারবো, টাকা আয় করতে পারবো, আমার একেবারে মানে এত এত টাকা হবে, এইরকম ভাবনা জায়গা থেকে তো ক্যামেরুনের মতো কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে বলছে নাকি যে আমি তো ফেল করলাম তো আমাকে চাকরি দেন? এবং ক্যামেরুনের আগে যিনি টনি ব্লেয়ার এত কুখ্যাত বিখ্যাত, তিনি কিন্তু ওই যে জাতিসংঘের আফ্রিকান কমিশনে চাকরি করেছেন দীর্ঘ 15-20 বছর। কারণ রাইট। উনারও একই কথা ছিল যে আমার তো এখন চলবে কিভাবে, তখন জাতিসংঘ তাকে ওই আফ্রিকা কমিশনে জব দেয় টনি ব্লেয়ারকে। সো মানে ইন্টারন্যাশনালি এরিয়াগুলো একটু দেখলে, এগুলো বললাম তো আমি আপনি হয়তো সবই জানছি, কিন্তু যারা পাওয়ারটা বা যারা এটা প্র্যাকটিস করবেন পলিটিশিয়ানরা, তারা এটা না করলে এটা একটা অদ্ভুত চক্র, এই চক্র থেকে বের হওয়া মুশকিল। প্রবাবলি পলিটিক্স ইজ জাস্ট সার্কেল, এন্ডলেস সার্কেল। হ্যাঁ, সেটাই শুরুতে বলেছিলাম যে আমরা বোধহয় দুষ্ট চক্রেই আটকে থাকতে যাচ্ছি। তারপরেও আশাবাদী হতে হবে, আশায় বুক বাঁধতে হবে, কারণ চেঞ্জ হবে। মানুষ তো বাঁচে আশায়। তো আজকের মতো দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা। সো আমরা স্বপ্ন দেখেছি, এখন সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার দায়িত্ব আমাদের সবারই। শুধু রাজনীতিবিদদের উপরে ঠেলে দিলেই তো সব হয় না। তাহলে মনে হয় আমরা যে জি। জায়গায় আছি সেখানে আমরা আমাদের দায়িত্ব মোরলেস যেমনই হোক পালন করি। দেখুন আমি আর আপনি ভুল করলে জাতির ক্ষতি হবে না। কিছু দায়িত্বের গুরুত্ব আছে। জি। কিন্তু একজন রাজনীতিবিদ ভুল করলে একটা জাতির ক্ষতি হবে। সে 100 বছর এগিয়ে যেতে পারে তার সঠিক সিদ্ধান্তে। ভুল করলে 100 বছর পিছিয়ে যেতে পারে। মানে সব ভুল এক রকমের না। আমার আপনার ভুল এক ধরনের, তার ইম্প্যাক্ট অভিঘাত। আর যারা রাষ্ট্রকে কাঁধে নিয়ে চলবেন তাদের চিন্তা ভাবনা, নৈতিকতা, কিংবা সবথেকে বড় কথা দূরদৃষ্টি এবং আজকের বৈশ্বিক যে কমপ্লেক্সিটি, জটিলতা, সেই বিষয়কে হ্যান্ডেল করার মতো পরিপক্কতা থাকতেই হবে। আমরা আশাবাদী, আশা করি সবকিছুই ভালো হবে। এই প্রত্যাশা আমাদের থাকলে দর্শকদেরও উদ্দেশ্যে আমরাও বলি যে হতাশ হবার কিছু নেই। না, থ্যাংক ইউ। আসলে আমি আপনার সামগ্রিক কথা যদি সাম আপ করি, তাহলে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে দেখতে হলে আমাদের নেক্সট যারা সরকারে আসবেন, বিরোধী দলে থাকবেন অথবা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন, এই সবারই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হতে এবং একটা ইনক্লুসিভ অ্যাটিটিউড, যে যার জ্ঞান দিয়ে আমার দেশ উপকৃত হবে, সমৃদ্ধ হবে, তাকেই কাজে লাগানো। সে কোন দলের, কোন আদর্শের, কোন দৃষ্টিভঙ্গির, এর চেয়ে তার জ্ঞানটা আমাদের সমাজের, রাষ্ট্রের কল্যাণে কাজে লাগবে কি না, এইটাকে অগ্রাধিকার দিয়ে সর্বস্তরের, বিশেষত তরুণদের যদি কাজে লাগানো যায় এবং যথাযথ নেতৃত্ব দেয়া যায়, তাহলে আমরা স্বপ্নের বাংলাদেশ না পেলেও অন্তত সেই পথে অগ্রসর হতে পারবো। আমি কি ঠিক বুঝতে পেরেছি? হ্যাঁ, শিওর। না, এটা তো বটেই। এটা ভাবনাগত জায়গায় তো আমি আপনি কিংবা আমাদের মতো সব মানুষই কিন্তু একই প্ল্যাটফর্মে আছে ভাবনাগত জায়গায়। আমরা একটা রাইট। দেখবেন যে একটা ইকুয়াল স্টেজের উপরই দাঁড়িয়ে আছি, নো ডাউট। রাইট। তো আজকে অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে আসলে অনেকদিন কথা হচ্ছিল না, আজ শুরু হলো। সামনে ইনশাআল্লাহ এটা কন্টিনিউ হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা চেষ্টা করি পরস্পর মতো বিনিময় করতে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ ধন্যবাদ।